আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্রের পাশেই চলছিল টোল ট্যাক্সের নেমে তোলা আদায়, বিজেপির হস্তক্ষেপে বন্ধ হলো বেআইনি কারবার। জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগী পরিজন। হাওয়াই মিঠাই বিক্রেতার ছেলে মুস্তফা হোসেনের অসাধারণ সাফল্য, দার্জিলিং জেলার উচ্চ মাধ্যমিকে টপার হয়ে নজর কাড়ল সে। এবার আসছি বিস্তারিত সংবাদে। দূরে কোথাও নয়, শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্রের পাশেই চলছিল টোল ট্যাক্সের নামে তোলা আদায়ের অভিযোগ। অবশেষে বিজেপির হস্তক্ষেপে বন্ধ হলো প্রায় 14 বছরের সেই তথাকথিত বেআইনি কারবার। শুক্রবার জলপাইগুড়ি সদর মণ্ডল 1 বিজেপির উদ্যোগে সভাপতি মনোজ শাহর নেতৃত্বে শহরের দিনবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে কাঁচা সবজি ও অন্যান্য পণ্য নিয়ে আসা যাওয়া করা গাড়িগুলোর কাছ থেকে টোল ট্যাক্সের নামে টাকা আদায় করা হচ্ছিল। এদিন বিজেপি কর্মীরা দিনবাজার এলাকায় পৌঁছে গাড়ি প্রতি 20 টাকা করে আদায় করা বন্ধ করে দেন। ঘটনাকে কেন্দ্র করে দিনবাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আজকে আমাদের জলপাইগুড়ি দিনবাজারে যে 14-15 বছর ধরে টোল তোলা হতো, সেই টোলটাকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জলপাইগুড়ি মণ্ডল 1-এর পক্ষ থেকে বন্ধ করাইলাম। আপনারা জানেন যে এখানে অবৈধভাবে টোল তোলা হচ্ছিল। এই তোলার টাকা দিয়ে আমি তো মনে করি যে এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন দিনবাজারে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে অপরিচ্ছন্ন অবস্থায় আছে এবং রাস্তাঘাটও খারাপ আছে। অল্প বৃষ্টি হইলে কাদা জল একদম ভর্তি হয়ে যায়। তো এই টোলের যে টাকাগুলো তোলা হয়তো 15 বছর ধরে, আমার মনে হয় এইটাও তদন্তের বিষয় আছে যে এই টাকাগুলো কারা এনজয় করেছে, কারা আত্মসাৎ করেছে, এই বিষয়েও তদন্ত হবার দরকার। আমার মনে হয় এই টাকাগুলো কারা খেয়েছে, পৌরসভাতে কারা কারা এই টাকা খাওয়াতে শরিক আছে, সেগুলো আগামী দিনে তদন্তের বিষয় থাকবে। আপনারা কার নির্দেশে এটা বন্ধ করলেন আজকে? আমরা পাবলিক এখানে কমপ্লেন করেছে, বাজারের থেকে বাজার কমিটির অনেক লোক কমপ্লেন করেছেন যে এখানে টাকাগুলো তোলা হয়, কিন্তু এই টাকাগুলো বাজার কমিটি বা বাজারের যারা ব্যবসায়ী আছে তাদের কোনো কাজে লাগে না, না রাস্তাঘাটের কাজে লাগে, না পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লাগে। পৌরসভার জন্য যে আলাদা করে একটা 5 টাকা করে ট্যাক্স নেওয়া হয় সেটা আলাদা, সেটা আমরা বন্ধ করিনি পৌরসভার ট্যাক্স। কিন্তু যেটা অবৈধভাবে টোল নেওয়া হয়তো, ধরেন আপনার বাড়িতে বিয়ে আছে, আপনি বাজার করতে আসবেন, আপনাকেও 20 টাকা 50 টাকা 60 টাকা 100 টাকা পর্যন্ত টোকেন আছে, কুপনটা করা আছে 100 টাকার পর্যন্ত। আপনি পার্সোনাল বাজার করতে যদি আসেন, বেশি পরিমাণে যদি জিনিসপত্র কেনেন, তাহলে আপনাকে 10 টাকা থেকে নিয়ে 100 টাকার মধ্যে দিতে হবে। বা অন্য জায়গায় ধরেন স্টেশন বাজারের লোক এখান থেকে মাছ নিয়ে যাচ্ছে, স্টেশন বাজারের ব্যবসায়ী, তাকেও কিন্তু এখান থেকে একটু টোলের টাকা দিয়ে তারপরে কিনতে হইতো। আজকের থেকে এই টোলের টাকার থেকে মুক্তি জলপাইগুড়িবাসী পাইল। এবং সকল ব্যবসায়ী বন্ধুকে বলবো যে আপনারা যখন দিনবাজারে বাজার করতে আসবেন 1 টাকাও টোল দেবেন না। এখানে কি কাজ করতেন? আমি টোলের কাজ করতাম। আমি পৌরসভা থেকে আন্ডার থেকে নিয়েছিল, আমি ওনার কাজ করতাম। কি জন্য নিতেন? রবি মাহাতো টোল, পৌরসভাতে গাড়ি ঘোড়া ঢুকতো, ওগুলো টোল উঠেতাম। আমার মালিক রবি মাহাতো। টাকা যেত কোথায়? ওই রবি মাহাতো, আমি কাজ করতাম। আচ্ছা, রবি মাহাতো নিয়ে আবার টাকা কোথায় নিত? পৌরসভায় দিত, ওই যে লেখা আছে স্লিপে, পৌরসভায় টাকা জমা দিত। এটা কবে থেকে চলছে? এটা 14-15 বছর হয়ে গেল। আজকে কি বন্ধ হলো? হ্যাঁ, আজকে বন্ধ হলো। সবাই এসে বললো কি টাকা প্রতিবাদ করলো কি আজকে থেকে টাকা তোলা যাবে, তাই আজকে বন্ধ হলো। কি কারণে নেওয়া হতো টোলটা? এটা পৌরসভা আন্ডারে থাকতো, আমি তো জানি না, আমি তো কাজ করি। আমাকে বলতো টাকা উঠানোর জন্য, আমার মাইনা আছে, ওই হিসাবে আমি টাকা উঠাই দিই। বলছি যে এই যে টাকা, আমি 9,000-10,000 মাইনা পাই। টোল উঠতো কত? হ্যাঁ, উঠতো কত টাকা? 2,000, কোনোদিন 1,200, কোনোদিন 1,400, বাজারের উপরে উঠতো। রোজ? হ্যাঁ, কোনোদিন 500, বাজার যেরকম হতো সেরকম টাকা উঠতো। এই যে 10 টাকা 20 টাকা 40 টাকা 60 টাকা করে আছে, এটা কি বেসিসে টাকাটা দিত? এটা যেরকম টোটো 10 টাকা 20 টাকা, ভ্যান 10 টাকা, বড় গাড়ি 30 টাকা, তার বড় গাড়ি 40 টাকা, এই হিসাবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগী আর পরিজন।
জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে বেতন অনিয়ম আর পিএফ এর টাকা জমা না পড়ার অভিযোগে শুক্রবার সকাল থেকেই কর্মবিরতিতে সামিল হলেন অস্থায়ী কর্মীরা। হাউসকিপিং, সিকিউরিটি, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল সহ বিভিন্ন বিভাগীয় কর্মীরা জরুরি পরিষেবা চালু রাখলেও বাকি পরিষেবা বন্ধ করে দেন। তাদের অভিযোগ, নিয়মিতভাবে বেতন দেওয়া হচ্ছে না, পাশাপাশি বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড কাটা হলেও সেই টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা পড়ছে না। একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছেন তারা। এদিন কর্মবিরতির জেরে হাসপাতালের বিভিন্ন পরিষেবায় ব্যাঘাত ঘটে, সমস্যায় পড়েন রোগী এবং আত্মীয়রা। হাসপাতালের ওয়ার্ড আর অন্যান্য বিভাগে পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। অস্থায়ী কর্মী রাখি দাস সরকার, তাপস পালের দাবি, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে রোগী সন্তোষ রায় এবং রোগীর আত্মীয়া ক্ষীণা রায় জানিয়েছেন, পরিষেবা বন্ধ থাকায় চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদের। হাসপাতালের ওয়ার্ড মাস্টার রবিন রায় জানিয়েছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। আমরা বহু বছর হয়ে গেল আমরা এখানে জব করছি, কিন্তু প্রতি মাসেই ওই একই সিস্টেম হয়। ওই স্যালারিতে 22 তারিখ, 25 তারিখ, কোনো সময় 10 তারিখ, কোনো সময় 15 তারিখ, কোনো ঠিক থাকে না। আর এই মাসে তো আরোই গণ্ডগোল, এখন অবধি 15 তারিখ হয়ে গেল, এখনও কারোর কোনো স্যালারি পেনি, কোনো কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো কিছু জানাচ্ছে না, কিছু বলছে না। তো এখন আপনারা কি করলেন আজকে? আজকে আমরা সবাই মানে ইমার্জেন্সি যেটা প্রয়োজন সেটা আমরা এখন দেওয়া হচ্ছে, বাদবাকি সবাই কাজের থেকে নেমে এসছে, কাজ হচ্ছে না। আপনাদের মূল সমস্যা এখনো মাইনে ঢোকেনি আমাদের এখনো। তো বলছি দিদি, এই সমস্যাটা বিগত অনেক দিন হয়ে বহু মানে বছর হয়ে যাচ্ছে এরকম। এই মাসে না হয়তো কোনো আগে 5 তারিখে হতো, পরে 10 তারিখ, তারপরে দেখা যাচ্ছে সেটাকে লেট করে 15 তারিখ করে দিচ্ছে, এরকম আগাগোড়া থেকে হয়ে আসছে। আমরা এর আগেও স্ট্রাইকে বসছিলাম, তখন একটা মিউচুয়াল করে এসবিপি স্যার বলেছেন, সুপার এসে বলেছেন, আমরা সরিয়ে নিচ্ছিলাম। নিশ্চয়ই পিএফ এর কোনো কিছু মানে সঠিক কার কত জমা পড়ছে, কত কার অ্যাকাউন্টে যাচ্ছে, এখনো কোনো রকম খবর নেই, কিছু আমাদের কাছে আপডেট, কোনো কাগজ আসা যে সে আমাদের হাতে কোনো কাগজপত্র এসব আসছে না। সমস্যাটা আমাদের প্রতিবারই এই একই সমস্যা হচ্ছে। স্যালারিটা যেটা হচ্ছে সেটা আমাদের 10 তারিখের মধ্যে হওয়ার কথা ছিল, বলেছিল 7 তারিখ 10 তারিখের মধ্যে হবে, কিন্তু প্রতিবারই দেখা যাচ্ছে বেশিরভাগই ওই 15 তারিখে পার করে 18 তারিখ 20 তারিখ এরকম হয়ে যাচ্ছে। আপনারা কি কাজ বন্ধ রেখেছেন আজকে? না, আমরা ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি। ইমার্জেন্সি যেসব ওয়ার্ড আছে সেখানে আমরা কাজ চালু রেখেছি, যাতে কারো রকম অক্সিজেন বা ইমার্জেন্সিতে কারোর অসুবিধা না হয়। তো বলছি যে আপনারা কি পিএফ এর টাকা আপনাদের স্যালারি থেকে কাটছে? পিএফ এর টাকাটা স্যালারি কাটছে, কিন্তু সেখানে ঠিকঠাকভাবে জমা পড়ছে না। কারো 5-6 মাস ধরে পিএফ এর জমা পড়েনি, কারো 1 বছরে এরকম ধরনের হয়ে যাচ্ছে। আপনারা কি পিএফ এর টাকা পাচ্ছেন? না, ঠিকঠাকভাবে পাচ্ছেন না, জমা পড়ছে না, কিন্তু কেটে নিচ্ছে। হ্যাঁ, সাধারণত উপরে পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ হয়নি, সমস্যা হচ্ছে না উপরে। কালকে থেকে আসি, আজকে অবধি পরিষ্কার হয়নি। মঙ্গলবার ভর্তি হয়েছে। কালকে যে নোংরা ছিল, এখন তোমার রুম থেকে বাইরে হলাম, হ্যাঁ এখন অবধি নোংরা। এখন পরিষ্কার হলে ভালো হতো না? হ্যাঁ, পরিষ্কার হলে ওরা সবচেয়ে ভালো। আমরা পেছন লোক। বলছি স্যার, এনারা তো কাজ বন্ধ রেখেছে, তো না, এমার্জেন্সি পরিষেবা চলতেছে, কাজ বন্ধ এরকম বলে নাই যে মাইনা হয় নাই দেখেই সবার, যে কেননা কারো ঘরে চাল নেই, কারো ঘরে গ্যাস নেই, এই জন্য সবাই বসছে। এমার্জেন্সি সার্ভিস চলতেছে, এমার্জেন্সি সার্ভিস বন্ধ নেই। তো বলছি যে এনাদের বেতন থেকে পিএফ এর টাকা কেটে নেওয়া হচ্ছে, কিন্তু পিএফ পাচ্ছে না। পিএফ বিগত 4-5 মাস থেকে আপডেটটা হয়নি, কোম্পানিতেও বলা আছে জমাটা হয়নি, কিন্তু পিএফ কাটছে। হ্যাঁ, পিএফ কাটছে, কিন্তু পিএফ এ অ্যাপ্লাই করলেও পাচ্ছে না। না, অ্যাপ্লাই অনেকে টাকা উঠায় নিচ্ছে, কে বলে অ্যাপ্লাই করলে পায়নি, অনেকে এখানে 80% লোক টাকা উঠায় নিচ্ছে। পিনাকি শিলের রিপোর্ট। দার্জিলিং জেলার জোর বাংলার এক সাধারণ পরিবারের ছেলে মুস্তাফা হোসেন অসাধারণ সাফল্যের নজির গড়ল। তার বাবা কবির হোসেন গ্রামগঞ্জে ঘুরে হাওয়াই মিঠাই, পপকর্ন বিক্রি করে সংসার চালান। সীমিত আয়ের মধ্যেও তিনি কখনো সন্তানের শিক্ষার সঙ্গে আপোষ করেননি। মুস্তাফা ঘুম বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দার্জিলিং জেলার টপার হয়ে সকলকে গর্বিত করল। 4 সন্তানের বাবা কবির হোসেন কঠোর পরিশ্রম করেন পরিবার সামলাতে। পড়াশোনার সঙ্গে মুস্তাফাও বাবার কাজে সাহায্য করে।
হাওয়াই মিঠাই পপকর্ন তৈরি করতে বাবাকে সহযোগিতা করতে রাত জেগে পড়াশোনা করত সে। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, কোনো প্রাইভেট টিউশন ছাড়াই নিজস্ব পরিশ্রম, আত্মবিশ্বাস আর অধ্যাবসায়ের জেরে এই সাফল্য অর্জন করেছে মুস্তাফা। সরকারি স্কুলে ভালো শিক্ষা হয় না, এই প্রচলিত ধারণাকে ভুল প্রমাণিত করল সে। অভাব, সংগ্রাম, সীমাবদ্ধতার মধ্যেও মুস্তাফার এই কৃতিত্ব প্রমাণ করল কঠোর পরিশ্রম, পরিবারের সমর্থন আর দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে কোনো স্বপ্নই অধরা নয়। बहुत खुशी लग रहा है। मैंने एक्सपेक्ट नहीं किया था कि डिस्ट्रिक्ट टॉपर हो जाऊंगा, लेकिन मेहनत पूरा किया था। मैं दिन में 7 घंटा 6 घंटा पढ़ता था, टाइम जितना मिलता था मुझे। घर का काम भी रहता है क्योंकि हम ही लोग को बिजनेस देखना रहता है, तो जितना काम करता था उतना पढ़ता भी था। हम लोग का घर में काम 6 घंटा 7 घंटा रहता है, तो वो सब करके जो फ्री टाइम मिलता था एग्ज़ाम के लिए मैं उतना टाइम पढ़ाई करता था सर। क्या 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 चीज़ का बिजनेस है आपका? हवा मिठाई का बिजनेस है सर, ये सब स्नैक्स सब का बिजनेस है हम लोग का। और मिठाई पॉपकॉर्न। जी सर, उसी सब का बिजनेस है। कौन सी स्कूल से आप पास किया आपने? हमने घूम बॉयज हायर सेकेंडरी स्कूल से पास किया, ये घूम जोड़बंगलो में स्थित है सर। गवर्नमेंट स्कूल। जी सर। इससे पहले कौन सी स्कूल में पढ़ते थे? इससे पहले कांग्रेस प्राइमरी स्कूल सर, हम लोग का बहुत अच्छे टीचर थे वहाँ भी, वहाँ पढ़ाई करता था सर। सर कल तो सुबह मैंने रिजल्ट चेक किया 11 बजे, तो मैंने देखा कि मेरा 91% आया है, तो तब मुझे कोई आइडिया नहीं था कि मैं डिस्ट्रिक्ट टॉपर हो गया हूँ। लेकिन शाम को सर मेरी टीचर है स्कूल की, रोचन मिस, उन्होंने मुझे टेक्स्ट करके बताया कि मैं डिस्ट्रिक्ट टॉपर हो गया हूँ। DI ऑफिस से सर इन्फॉर्मेशन आया है, तो सर तभी पता चला मुझे और बहुत खुशी लगा सर। आप क्या करना चाहते हैं? सर आगे मैं सरकारी एग्ज़ाम की तैयारी करना चाह रहा हूँ, अब उसके लिए पढ़ाई शुरू कर दूंगा सर। हाँ, बहुत 4 बच्चे का पढ़ाने में तो बहुत मुश्किल पड़ता था। 4 बच्चे पढ़ते हैं, चारों तो जैसे 3 आदमी तभी कॉलेज जाता था, अभी भी कॉलेज जाएंगे, इसको भी तैयारी करना पड़ेगा। यही तो है, जाने आने का भाड़ा भी डेली लगता है 200 रुपया, आने जाने का खर्चा पर्चा 200 लगता है एक आदमी का। बहुत मुश्किल है, सारो है। कहाँ कहाँ घूमते हैं, बिजनबारी, तागदा, कालीपुंग, ऐसे नागरी, सुखिया, माने भंजन, सोरदा, खरसांग, सब पैदल जाते हैं। पैदल जाते खरसिंग तक? खरसांग पैदल जाते हैं, बिजनबारी तक पैदल जाते हैं। घर तो शाम को क्या लौटे हैं ना, तो कल लौटते। कितना बजे निकलते थे घर से? घर से तो 6 बजे निकलते हैं, नाश्ता पानी करके, और उधर समोसा चाय वाय खाकर रहते हैं। किसी का बिजनबारी में रूम दे के भाड़ा दे के रहते हैं होटल में, या चीना जाना होगा तो उसी में रख लेता है। ভোট মিটতেই বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, পাশাপাশি বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগও। প্রশ্ন উঠছে, ভোটের আগে দাম নিয়ন্ত্রণে থাকলেও ভোট শেষ হতেই কেন বাড়ানো হলো তেলের দাম? এর প্রভাব পড়েছে জলপাইগুড়িতেও। চায়ের শহরে আজ থেকে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে আজ পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি 108 টাকা 70 পয়সা দরে এবং ডিজেল বিক্রি হচ্ছে 95 টাকা 11 পয়সা দরে। সকাল থেকেই বহু গাড়ি চালক ও সাধারণ মানুষের মধ্যে এই মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ দেখা যায়। সাধারণ মানুষের বক্তব্য, তেলের দাম বাড়লেই তার সরাসরি প্রভাব পড়ে পরিবহন খরচের ওপর, আর তাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ে। ফলে সংসারের বাজেটে আরও চাপ বাড়বে বলেই মনে করছেন অনেকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশে বারবার জ্বালানির মূল্য বৃদ্ধি হচ্ছে। অন্যদিকে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্তদের আশঙ্কা, ডিজেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচও বাড়বে। সাধারণ মানুষের তো যথেষ্ট সমস্যার কারণ, আমাদের মতো সাধারণ মানুষ সত্যিই খুব প্রবলেম আছে। এবং যুদ্ধ পরিস্থিতির জন্য তেলের দাম বাড়লেও কিছু করার নেই, দেশের কথা ভেবে একটু মেনে নিতে হবে। চিকিৎসা কত ছিল? পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, পেট্রোলের দাম 3 টাকা 30 পয়সা বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে 3 টাকা 11 পয়সা। আর ব্র্যান্ডেড ফুয়েল যেটা আছে আমাদের এক্সট্রা প্রিমিয়াম, সেটা বেড়েছে 3 টাকা 29 পয়সা। আর এক্সট্রা গ্রিন যেটা ব্র্যান্ডেড ফুয়েল, সেটা 3 টাকা 11 পয়সা বেড়েছে ডিজেল। জেনারেলি যে পেট্রোল ডিজেলটা মানুষ নেয় বেশি করে কত টাকা? ওই মানে নর্মাল পেট্রোল যেটা 3 টাকা 30 পয়সা, আর নর্মাল ডিজেল যেটা 3 টাকা 11 পয়সা বেড়েছে।
কি মনে হচ্ছে এই সাধারণ মানুষ? না, মনে হচ্ছে কি মানে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম যে তেলের দাম আরো অনেক বাড়বে, কিন্তু তেলের দামটা মানে অতটা বাড়েনি। সারা বিশ্বে তো এখন তেলের মানে বাজারে প্রচন্ড বর্ধিত মূল্য চলছে, সেই তুলনায় বাড়েনি। আমার মনে হয় পরবর্তী ক্ষেত্রে হয়তো আবার তেলের দাম চেঞ্জ হতে পারে। তেল জ্বালানি সরবরাহ ঠিক আছে, সরবরাহ ঠিক আছে, সরবরাহ নিয়ে কোনো প্রবলেম কম দেওয়া হবে, লিমিটেড বা কিছু দেওয়া হবে না? না না না, সেরকম কোনো লিমিটেড নেই আমাদের। তবে আমাদের আছে একটা ইয়েতে 50,000 টাকার উপরে ডিজেল দেওয়া যাবে না, আর একটা ক্যাশ মোমোতে 5,000 টাকার উপরে পেট্রোল দেওয়া যাবে না। এরকম একটা রেস্ট্রিকশন আছে, কিন্তু সেটা খুব একটা মানে রেস্ট্রিক্টেড না। আমরা ওই আর কি চেঞ্জ হচ্ছে, এটাতে লোকে তেল নিচ্ছে, তেল পাচ্ছে। কোয়ারিজ করছে কি এত টাকা? না না, মানুষের তো একটা ইয়ে আছে, এই যে তেলের দাম তো বেড়ে যাচ্ছে, আর এখন তেলের উপরেই সবাই নির্ভরশীল। সেই জন্যই আর কি মানুষের একটু কোয়ারি অসুবিধা হচ্ছে। কিন্তু বিশ্ববাজারের যে মানে পরিস্থিতি এখন, তাতে তেলের দামের চেঞ্জ হবেই, আর কিছু করার নেই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বৈকুণ্ঠপুর জঙ্গল পেরিয়ে গাজলডোবা ক্যানেল পার, তিস্তার চরে ঢুকল প্রায় 50 হাতির দল। উত্তরবঙ্গের বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকা থেকে গাজলডোবা ক্যানেল পার হয়ে তিস্তা নদীর চরে ঢুকে পড়েছে প্রায় 50টি হাতির একটি বড় দল। শুক্রবার গভীর রাতে হাতির দলটি ক্যানেল অতিক্রম করে তিস্তার মিলনপল্লীর চর এলাকায় প্রবেশ করে বলে জানা গিয়েছে। বর্তমানে হাতির দলটি মিলনপল্লীর চর এলাকাতেই অবস্থান করছে। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে বন দফতরের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বন দফতর সূত্রে খবর। বনকর্মীরা হাতির দলের গতিবিধির ওপর নজর রাখছেন, পাশাপাশি সাধারণ মানুষকে রাতে অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বন দফতর সর্বদা তৎপর রয়েছে বলে জানানো হয়েছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে ফের ঘটল চুরির ঘটনা। শানুপাড়া গ্রামের 1 নম্বর গলিতে সুশান্ত ঘোষের বাড়ির কালী মন্দিরে সোনা ও রূপোর অলংকার চুরির ঘটনা ঘটল। বাড়ির মালিক সুশান্ত ঘোষ জানান, এর আগের দিনও চোর বাড়িতে ঢুকেছিল, তবে বাড়ির লোকজন দেখতে পেয়ে গেলে সে পালিয়ে যায়। কিন্তু এবার ঠাকুর ঘরে থাকা মা কালীর প্রায় 30,000 টাকা মূল্যের সোনা ও রূপোর অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বিষয়টি আগেই স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষকে জানানো হয়েছিল বলেও তিনি দাবি করেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ বলেন, এলাকায় দীর্ঘদিন ধরেই ব্রাউন সুগার, মদ, জুয়া ও গাঁজার আসর বসছে। বিগত সরকারের আমলে একাধিকবার পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে তার দাবি। নতুন সরকারের কাছে তিনি আবেদন জানান, শানুপাড়ায় ব্রাউন সুগার, মদ, গাঁজা ও জুয়ার বারবারন্ত রুখতে কড়া নজরদারি চালানো হোক। এলাকাবাসী এই উপদ্রবে অতিষ্ঠ বলেও জানান তিনি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি মেডিকেল কলেজে বিরল অস্ত্রোপচার, পায়ুদ্বারে আটকে থাকা আলু বের করে বৃদ্ধকে বাঁচালেন চিকিৎসকরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিরল চিকিৎসা ঘটনার সাক্ষী থাকলেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, এক বৃদ্ধের পায়ুদ্বারে আলু আটকে ছিল। তাকে গুরুতর শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য দীর্ঘক্ষণ ধরে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে শেষ পর্যন্ত সেটিকে বের করতে সক্ষম হন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি, এই ধরনের ঘটনা খুবই বিরল। প্রাথমিকভাবে তাদের অনুমান, বৃদ্ধের কুঅভ্যাসের কারণে এই ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি চিকিৎসকরা। বর্তমানে ওই বৃদ্ধ বিপদমুক্ত আর সুস্থ। এই প্রসঙ্গে হাসপাতালের সার্জন ডক্টর সৌমেন মণ্ডল জানান, অস্ত্রোপচারটি বেশ জটিল ছিল। চিকিৎসকদের যথেষ্ট বেগ পেতে হয়েছে, তবে শেষ পর্যন্ত সফলভাবে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। এটাকে যা দেখে মনে হলো উনি হয়তো একটু ডিপ্রেশনেও ছিলেন, বা ওনার বাড়িতে ছেলে মেয়ে এখানে কেউ থাকে না, হ্যাঁ কেরালায় থাকে, আর ওনার ওয়াইফও হচ্ছে অসুস্থ, এইটুকু শুধু বলেছেন, ফোন নাম্বার কিছু নেই। এবং তার জন্য হয়তো উনি কোনো কুঅভ্যাস করেছেন, কেননা যখনই আমি বলছি যে কি করে করলে উনি বলছেন পাপ করেছি, তাতেই বোঝা গেল হয়তো উনি এই ব্যাপারটা নিয়ে কিছুদিন ধরে বা 1-2 মাস ধরে হয়তো অভ্যস্ত ছিলেন।
তো এইটা হঠাৎ করে ঢুকে গেছে, বলছে এটা খুব বড় ঢুকে গেল, সেই ব্যাপারটা উনি বলেছে। এটা না হলে কি হতে পারে? এটা না হলে হতে পারতো হচ্ছে কাছাকাছি ছিল। আমরা প্রথমে উনি তো মঙ্গলবার রাত্রে ভর্তি হয়েছিলেন, তো আমার জুনিয়ররা একবার দেখেছিল, ভেবেছিল বেরিয়ে যাবে, কিন্তু বের করতে পারিনি একটু। তারপরে আজকে যখন আমরা ওটিটা করা শুরু করলাম, আমরাও ভেবেছিলাম অ্যানেস্থেসিয়া দিলেই হয়তো লুজ হয়ে গেলেই ব্যাপারটা খুব কুইকলি বের করতে পারবো, কিন্তু যত আমরা করছি ওটা খুলে চলে আসছে, মানে একটা দিক খুলে চলে আসছে আর ভেতরে চলে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে একটু পেটটা কেটে ওই দিক থেকে একটা প্রেশার দিতে হয়েছে। প্রেশার দিয়ে এদিকে নামিয়ে ফিক্স করে কিছুটা টুকরো বের করা হয়েছে, তারপরে আমি আঙুল দিয়ে পুরোটাকে বের করলাম। একটা এখানে ভয় ছিল, যদি রেকটাল কোনো পারফোরেশন বা ইনজুরি হতো তাহলে ওকে একটা কোলোস্টমি মানে আলাদাভাবে একটা পায়খানার রাস্তা করতে হতো, সেটা আবার 3 মাস বাদে আবার ওটাকে জুড়িয়ে দেওয়া যেত, সেটা আমাদের করতে হয়নি। এটা তো একটা বিরল ঘটনাই বলবো। হ্যাঁ, এগুলো এরকম সচরাচর দেখতে পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। বয়স্ক লোক, হ্যাঁ, না হলে তো এটা জীবনে অনেক জীবন সংশয় হতে পারতো, বেশি দিন থাকলে ইনফেকশন হয়ে গেলে সেপসিস হয়ে যেতে পারতো, তখন পারফোরেশনও হয়ে যেতে পারতো। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে ঘুঘুডাঙ্গা স্পোর্টিং কালচারাল ক্লাবের দাপুটে জয়। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে গত 6 মে থেকে। টাউন ক্লাবের মাঠে অনুষ্ঠিত এই লিগ চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। প্রতিদিনের মতো শুক্রবারেও খেলা ঘিরে স্টেডিয়ামে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুক্রবার ম্যাচে মুখোমুখি জলপাইগুড়ি বিবেকানন্দ স্পোর্টিং কালচারাল ক্লাব আর ঘুঘুডাঙ্গা স্পোর্টিং কালচারাল ক্লাব। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ঘুঘুডাঙ্গাকে। নির্ধারিত সময় শেষে 4-0 গোলে জয় ছিনিয়ে নেয় ঘুঘুডাঙ্গা স্পোর্টিং। ঘুঘুডাঙ্গা স্পোর্টিং কালচারাল ক্লাবের হয়ে গোল করেন মিসওয়াল রহমান, সুশোভন রায়, সৌরভ রায়, দেবরঞ্জন রায়। প্রত্যেকেই একটি করে গোল করেছেন। দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুশোভন। জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ইউনিটের পক্ষ থেকে তাকে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেওয়া হয়। আমি খুব খুশি যে সমস্ত ক্লাব এবং যে সমস্ত ক্লাব আমাদের মাঠ দেয় তারা আমাদের সাহায্য করছে। মাঠে অনেক দর্শক উপস্থিত হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা। এবং ফার্স্ট ডিভিশনের 9টি ক্লাব অংশগ্রহণ করছে এবং 9টি ক্লাবের খেলা আজকে পর্যন্ত টাউন ক্লাবে অনুষ্ঠিত হলো এবং আমরা খুব খুশি। খুব সুন্দর খেলা হচ্ছে। বিশেষ করে প্রত্যেক ক্লাব আমাদের ডিএসএকে সাহায্য করছে এবং ক্লাবগুলো যাদের মাঠ আছে, বিশেষ করে টাউন ক্লাব, জেএসসি, জেএমএ, এফইউসি, মিলন সংঘ, এরা আমাদের যাদের মাঠ আছে খেলার মাঠ, তারা মাঠ দিয়ে ডিএসএকে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সাহায্য করছে তারা এবং আমরা সুন্দরভাবে খেলাটা পরিচালনা করছি। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্রের পাশেই চলছিল টোল ট্যাক্সের নেমে তোলা আদায়। বিজেপির হস্তক্ষেপে বন্ধ হলো বেআইনি কারবার। জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগী পরিজন। হাওয়াই মিঠাই বিক্রেতার ছেলে মুস্তফা হোসেনের অসাধারণ সাফল্য। দার্জিলিং জেলার উচ্চ মাধ্যমিকে টপার হয়ে নজর কাড়ল সে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।